সবার প্রথমে তোমার থেকে জেনে নেবো স্মরণ সম্পর্কে কি বিষয়ে হচ্ছে এবং কিভাবে লোকজনে এই জায়গায় যোগাযোগ করবে। স্মরণ দুটি বিষয় হচ্ছে, একটি পঞ্চকবির গান যেটি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়, অতুল প্রসাদ সেন এবং রজনীকান্ত সেনের গান। যে কোনো একটি বিষয়ে নাম দিতে হবে, যে কোনো একটি বিষয়ের গানে আর কি গান পাঠাতে হবে। আর দ্বিতীয় ভাগটি হচ্ছে পুরাতনী গান। পুরাতনী গানে নিধুবাবুর টপ্পা, পুরাতনী গান এবং বাংলা থিয়েটারের গান আছে। এটি যে নাম্বারটা সোশ্যাল মিডিয়াতে দেওয়া হচ্ছে কিংবা তোমাদের কাছে পৌঁছে যাবে যে নাম্বারটি, সেই নাম্বারে ভিডিও পাঠাবে। ভিডিওর থেকে আমরা ফাইনাল ভিডিও, মানে লাস্ট দিন হচ্ছে আমাদের 15ই জুলাই, তার মধ্যেই আমাদের ভিডিও পাঠাতে হবে। আমরা তার উত্তর, আমরা কে কি হলো না হলো, কারা উঠলো, সেটা আমরা জানাবো হচ্ছে 26শে অগস্ট। আর আমাদের ফাইনালটা হচ্ছে 28শে সেপ্টেম্বর। এইভাবেই ভেবেছি আমরা। 4টে বিভাগ আমাদের হচ্ছে, 15 বছর থেকে 30 বছর, 30 অনওয়ার্ডস, যেটা পঞ্চকবির গানে। পুরাতনী গানও 2টি বিভাগ হচ্ছে, 15 বছর থেকে 30 বছর, 30 বছর অনওয়ার্ডস। 4টি করে পুরস্কার দেব, মানে সব শুদ্ধ 16টি পুরস্কার আমরা দেব। তাতে অর্থ মূল্যও থাকবে এবং আমরা একটা তাদের মঞ্চ প্রস্তুত করে দেবো, একটি অনুষ্ঠান তাদের নিয়েই হবে। আচ্ছা, আমরা তো চারিদিকে দেখতে পাচ্ছি বিভিন্ন ধারার একটা রিয়েলিটি শো, কোথাও ডান্স, কোথাও গান, কিছু না কিছু চলছে। সেই জায়গা থেকে এই প্রতিযোগিতা কিভাবে আলাদা? রিয়েলিটি শো অনেকটাই আনরিয়াল, কারণ অনেকটা স্পন্সর বা তাদের সবকিছু ঠিক করা থাকে। যে গানটি তোমার ভালো লাগলো, যে ছেলেটি বা মেয়েটির গান দেখবে, সে হবে না। এবং যেভাবে মিডিয়া তাদের যেসব চ্যানেলে এগুলো হয় তাদের প্রচার করে বা প্রসার করে, রিয়েলিটি শো এর 1 বছর 1.5 বছর বাদে দেখা যায় সেই ছেলে মেয়েগুলো কজন সেখান থেকে নাম করেছে। শ্রেয়া ঘোষাল একজনই হয়, হ্যাঁ, কিন্তু কারণ শ্রেয়া ঘোষালের কিংবা অরিজিৎ সিং এর নিজস্ব সাধনা ছিল, তাদের মাথাটা ঘুরে যায়নি। রিয়ালিটি শোর আরেকটা প্রবলেম হলো, এই নতুন শিল্পীদের যারা এখনো পথ হাঁটেনি, পথটা কিন্তু অনেক কঠিন হাঁটাটা, তাদের এমন একটা অ্যাটিটিউড তৈরি করে দেওয়া হয় যে তারা হেলে সাপ ধরতে পারে না, কিন্তু তারা ভাব করে তারা কেউটে সাপ ধরে নাচাতে পারে। এই জিনিসগুলো আমরা যারা সিনিয়রিটির দিকে এগিয়েছি এবং এতদিন ধরে কাজ করে চলেছি, আমরা আমাদের সিনিয়র শিল্পীদের, আমাদের দিদি বা দাদাদের ক্ষেত্রে এই ব্যবহার করি না। কিন্তু তারা কিন্তু অনেক অনুষ্ঠানে গিয়ে দেখা যায় তাদের এই ব্যবহার তারাও করে। তাদের কিছু চামচে জুটে যায়, তারাও করে। হ্যাঁ, তাদের কিছু লোকজন থাকে, তাদের বলে যে যত তুমি ঔদ্ধত্য দেখাবে, যত তুমি অ্যাটিটিউড দেখাবে, তত তুমি বড় শিল্পী। আমি সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখেছি, তার সাথে আমি বহু কাজ করেছি তার জীবনের শেষ দিন পর্যন্ত। তার কোনো অ্যাটিটিউড ছিল না, তিনি ফোন ধরতেন, মেসেজের উত্তর দিতেন। সত্যজিৎ রায় নিচ অব্দি বাড়িতে গেস্টকে নামিয়ে দিয়ে আসতেন। অমিতাভ বচ্চনের কোনো অ্যাটিটিউড নেই, তার মানে কি তারা কেউ শিল্পী নন? তুমি আজকাল দেখবে সোশ্যাল মিডিয়ায় কোনো শিল্পীর মিলিয়ন তাদের ভিউ, তারা স্টেজে বসে বলছে আমার মিলিয়ন মিলিয়ন ভিউ। দেবব্রত বিশ্বাস, হেমন্ত মুখোপাধ্যায়, কণিকা বন্দ্যোপাধ্যায়, সুচিত্রা মিত্র, রাজেশ্বরী দত্ত, কেএল সাইগাল, গীতা দত্ত, তাদের কত ভিউ। একজন শিল্পীর আসল ভিউ হচ্ছে মৃত্যুর পরেও শ্রোতার মনে বেঁচে থাকা। যেহেতু আমার একটা শিক্ষার পড়াশোনার দিক আছে, শিক্ষায় বুদ্ধি এবং পারিবারিক আপব্রিঙ্গিং দিয়ে বিচার করে আমি এটাই বুঝেছিলাম যে এই পথটা পথ নয়। আমাদের পথটা হতো স্লো বাট স্টেডি, সেই পথেই আমরা হাঁটতে আগ্রহী। আচ্ছা, আমরা প্রেস কনফারেন্সের টাইমে শুনছিলাম যে কিছু পুরস্কার দেওয়া হবে এবং সেটা অর্থ রাশি হিসেবে দেওয়া হবে। সেটা কি আপনারা এখন বলতে পারবেন যে কি দেওয়া হবে বা কতটা? আমাদের যতটা দেওয়া হবে, যেটা দেওয়া হবে সেটা সবাইকেই সমান দেওয়া হবে। শিল্প বা ওর মধ্যে আমরা কোনো ভাগাভাগি করতে চাই না। প্রত্যেকে তোমরা ভালো গেয়েছো, প্রত্যেকের মধ্যে যোগ্যতা আছে এবং যোগ্যতাই যেখানে একমাত্র মাপকাঠি। আর কোনো তোমাকে সকাল থেকে ফোন ঘোরাতে হবে না, দাদা আমাকে একটা কাজ দেবেন, দিদি আমাকে অমুক কাজ দেবেন, দাদা আপনাকে একটু বাজার করে দিয়ে আসবো, কিংবা দাদা আপনার সাথে অমুক জায়গায় রায়চকে একটু ঘুরে আসবো। এই জিনিসটা করতে হবে না। এই যে মিটু, এই যে কর্তা ভাজা ব্যাপারটা, এই জিনিসটা প্রথম থেকেই আমি নিতে পারিনি। আমার মতো আমার ছাত্রছাত্রীরাও কেউ নিতে পারে না। এই জিনিসটা কাউকে করতে হবে না। যতটুকু আমাদের ক্ষমতা, আমাদের হয়তো খুব ক্ষুদ্র সামর্থ্য, কিন্তু রামচন্দ্রের সেতু, মানে যখন সেতু বাঁধা হয়েছিল, কাঠবিড়ালিও তাতে সাহায্য করেছিল। আমরা সেই কাঠবিড়ালির রোলটাই না হয় প্লে করি, কারণ আমাদের সদিচ্ছা আছে, আমাদের শুভ ইচ্ছা আছে। আচ্ছা, আপনার তো ব্যাপারে কি বলবো, অনেক গুণ শুনেছি এবং আপনি আন্তর্জাতিক মাপের একজন গায়িকা। তো সেখানে দাঁড়িয়ে আজকে ভারতবর্ষের জন্য, বাংলার জন্য এত কিছু করা হচ্ছে, বাংলাদেশ নিয়ে কি চিন্তা ভাবনা আছে? বাংলাদেশের জন্য আমার চিন্তা করে কোনো লাভ নেই, কারণ বাংলাদেশ
যারা ভাষার জন্য নিজেদের রক্ত তারা দিয়েছে, তারা নিজেরাই তাদের মধ্যে এতটাই জাত্যাভিমান, এতটাই তাদের বাংলার মানে ভাষার প্রতি আগ্রহ, তারা নিজেরাই নিজেদের ভাষাকে বাঁচিয়ে রাখে, নিজেরাই নিজেদের পরবর্তী প্রজন্মকে শিক্ষিত করে, নিজেরাই তারা পথ চলতে জানে। সুতরাং আমি বাংলাদেশে খুব জনপ্রিয়, আমি খুব প্রাউড যে আমি বাংলাদেশের মানুষ, আমার গান আমি মানুষটাকে এত ভালোবাসেন। এতক্ষণ তো স্মরণ নিয়ে অনেক কথাই শুনলাম আমরা, এবার বিচারকের সাথে কথা বলতে, কারণ তার বিচার করার জায়গাটা ঠিক কিভাবে বিচার করবেন তিনি সেটাও কিন্তু জানতে হবে। নমস্কার দাদা, কেমন আছেন? ভালো আছি, তোমাদেরও আমরা অনেক শুভেচ্ছা জানাই যে এই প্রতিযোগিতাকে হাইলাইট করার জন্য। ধন্যবাদ। আচ্ছা, আপনি তো বিচারক এই এত সুন্দর একটা প্রতিযোগিতার, তো আপনার বিচার করার জায়গা কি কি থাকবে, মানে মাথায় এখন অব্দি কিছু ভাবনা চিন্তা করেছেন যে এই বেসিসের উপর আমি এতটা বেশি ফোকাস করব? হ্যাঁ, একটা হচ্ছে যে গাইবেন, যে বা যিনি গাইবেন তার মেধা, মানে একটা গানকে পরিবেশন করতে গেলে সেই গানটাকে একটা নিজস্ব ধারায় বোঝা, গানটাকে আমরা যে কোনো একটা কথা বা একটা কাব্য প্রত্যেকেই পড়েন, কিন্তু প্রত্যেকের কাছে একটা নিজস্ব মতবাদ নিয়ে আসে। সেই মেধাটা তার কাছে চাইব, তার গানের মধ্যে একটা ব্যক্তিত্ব থাকবে, সেই ব্যক্তিত্বটা চাইব, এবং আরেকটা যেটা চাইব যে তার পরিবেশনের নিজস্বতা। এই তিনটে দিককেই আমরা দেখব, আমি অন্তত শুনতে চাই সেইভাবে, এবং সেই ধারায় বিচার করতে চাই। তাতে যেটা হবে যে সুর তাল তো নিশ্চয়ই থাকবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে তার যে এই পরিবেশন বোধটা, পরিবেশন করছেন, কারণ তিনি যেটা গানটাকে নিয়ে ভেবেছেন সেই গানটা তো পরিবেশন করছেন, অতএব সেইটা আমাদেরকে কিভাবে ভাবাচ্ছে। রবিশঙ্কর শুধু একা সেতার বাজিয়ে গেলেন, মানুষ বুঝলো না, তাহলে তো রবিশঙ্কর গ্রহণযোগ্য হতেন না। সেই জন্য এই গ্রহণযোগ্যতাটা তিনি কতখানি এগোতে পেরেছেন, কিভাবে সেটাকে সামনে রাখতে পারছেন, এইগুলো বিচার্য হবে। আচ্ছা, আপনি তো একজন গায়ক, তার পাশাপাশি বিচারকের চেয়ারে যখন আপনি বসছেন, কতটা মনে হয় যে একটা চাপ বেড়ে গেল নিজের উপরে? অবশ্যই, কারণ নিজে গাইলে যে গানটা আমি একরকম ভাবে ভাবতে পারতাম, আরেকজন যেটা গাইছেন হয়তো কোনো কোনো ক্ষেত্রে তার গাওয়ার রীতিটাকে, তার গাওয়ার ধরনটাকে, তার পরিবেশনাটাকে একেবারে এড়িয়ে যাওয়া যায় না। এই যে আমরা শুনি তো অনেক সময় যে একই গান দেবব্রত বিশ্বাস গেয়েছেন, হেমন্ত বাবু গেয়েছেন, এমনকি তার আগে পঙ্কজ কুমার মল্লিক গেয়েছেন, সাইগাল সাহেব গেয়েছেন, পরবর্তীকালে কিশোর কুমার গেয়েছেন, কিন্তু প্রত্যেককেই আমরা মানে মন দিয়ে শুনছি এবং ভালো লাগছে। অথচ এই যে 5 জনের নাম করলাম, 5 জনের পরিবেশনটা 5 রকম। এই পঞ্চব্যঞ্জন, যে পাঞ্চজন্য যেটা সাজানো হলো, সেইটাকে একজন গায়ক হিসেবে আমিও সেটাকে অনুধাবন করব যে আমার কোথায় ভুল ছিল, বা সে কতটা ঠিক আছে, বা তার ভাবনাটা কতটা ঠিক আছে, এইটা অনুধাবন করবো আর কি। অতএব আমার সেখানে কোনো রকম তার সঙ্গে মতবিরোধ থাকবে না, কিন্তু তাকে গ্রহণ করার একটা নতুন আগ্রহ জাগবে। যে সকল প্রতিযোগীরা আসবে এখানে অ্যাপ্লাই করবে, তাদের জন্য আপনি কি বলবেন? তাদের জন্য বলবো যে তারা মন দিয়ে একেবারে সহজভাবে, কোনো রকম মনের মধ্যে কোনো চাপ না নিয়ে, যেরকম গান শিক্ষা করেছে তার সঙ্গে নিজের অনুধাবনকে মিলিয়ে তারা পরিবেশন করবে, তাহলেই তারা সার্থক হবে।